Hello my dear students, welcome to the class of duty. We are in the history chapter number 1, the advent of Christianity for the class 7 based on ICSE syllabus. In previous video, we have covered up to the barbaric invasion. Now, what happened after the barbaric invasion in medieval Europe, we will learn about in this video. So before we going to start this video, I would like to request you to subscribe the channel and press the bell icon to get the notification and latest update of this channel. And those who are new to this video for the first time, please do watch the first part of this chapter before you start the part 2. The link of the part 1 is given in the description box. You can watch by simply clicking. So let's get started without any delay. Here it is. So rise of Byzantium. কি হলো? বারবারিক ইনভেশন আমরা দেখলাম। বারবারিক ইনভেশনের পর এবার বাইজেন্টিয়ামের রাইজ বলছে। কিভাবে বাইজেন্টিয়াম উত্থান হলো? The Eastern Roman Empire is sometimes called the Byzantine Empire after the capital city of Byzantium. So রোমানরা কি করলো? তাদের ক্যাপিটাল সিটি বাইজেন্টিয়ামের নাম অনুসারে তাদের এম্পায়ারের নামটা রাখলো বাইজেন্টাইন এম্পায়ার। গ্রিক ওয়াজ দ্য মেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য বাইজেন্টাইন এম্পায়ার, নট ল্যাটিন। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, তাদের মেন ল্যাঙ্গুয়েজ ছিল গ্রিক, বাট ল্যাটিন ছিল না। The Western Roman Empire became the seat of the Roman Catholic Church and the Eastern Byzantine Empire became the seat of the Orthodox Church. ক্যাথলিকের চার্চের আসনে কে পরিণত হয়? ওয়েস্টার্ন রোমান এম্পায়ার। আর ইস্টার্ন রোমান এম্পায়ার কোন চার্চের আসনে পরিণত হয়? অর্থোডক্স চার্চের আসনে। Thus, Christianity was the only unifying factor despite the decline of the Roman Empire. রোমান এম্পায়ারের ডিক্লাইন হওয়া সত্ত্বেও তারা ইউনাইটেড ছিল ফর অনলি অ্যাবাউট দ্য ক্রিশ্চিয়ানিটির জন্য। এই রিলিজিয়নের জন্য তারা এই রিলিজিয়নকে আঁকড়ে ধরে রেখেছিল বলে রোমান এম্পায়ারের ফল হওয়া সত্ত্বেও তারা নিজেদের মধ্যে ইউনিটি তাদের ছিল। আন্ডার ইটস ইনফ্লুয়েন্স মোস্ট অফ দ্য ইউরোপ অ্যাডপ্টেড ক্রিশ্চিয়ানিটি। এর ফলে তারা ইউরোপের প্রত্যেকটা অংশে ক্রিশ্চিয়ানিটি স্প্রেড করতে শুরু করলো। নাও দ্য টপিক ইজ ইমার্জেন্স অফ দ্য টার্কস and Mongols 6th to 13th century. কি হলো? আমরা এখন মিডিয়েভাল পিরিয়ড ইন ইউরোপ দেখতে পাচ্ছি। ইউরোপের সাথে সাথে অন্যান্য জায়গায় কি কি ঘটেছে সেটা আমরা দেখে নিই ইন মিডিয়েভাল পিরিয়ডে। Parallel to the developments in Europe, this period also saw the rise of the Turks and the Mongols. ইউরোপের ডেভেলপমেন্ট হচ্ছে ইন দ্য অ্যাডভেন্ট অফ ক্রিশ্চিয়ানিটির ফলে, বাট অন্যান্য জায়গায় কি কি হচ্ছে সেখানেও আমাদের দেখতে হবে যে সেখানে টার্কস এবং মঙ্গলসের কি হচ্ছে? উত্থান হচ্ছে। যেখানে রোমান এম্পায়ারের উত্থান হলো, ফল হলো, তারপরে সেখানে অন্যান্য জায়গায়ও টার্কস এবং মঙ্গলসদেরও কি আবির্ভাব হচ্ছে সেখানটায়, রাইজ হচ্ছে। দি হাই প্লেটু of Mongolia east of Altai mountains is rivaled only by Scandinavia as a region from which successive waves of tribesmen had emerged to prey upon their more sedentary neighbors. হাই প্লেটু অফ মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার উচ্চ মালভূমি এবং আলটাই মাউন্টেন্সের পূর্বে একমাত্র রাইভাল রিজিয়ন কে ছিল স্ক্যান্ডিনেভা, এবং সেখানে একমাত্র অঞ্চল সেখানকার উপজাতিরা কি করত? তাদের প্রতিবেশীদের জন্য ক্রমাগত তাদের প্রতিবেশীদের উপর আক্রমণ করতেই থাকতো। তারা ইমার্জ হয়েছিল প্রতিবেশীদের আক্রমণ করার জন্য। মঙ্গোলিয়া ইজ দ্য অরিজিনাল হোমল্যান্ড অফ বোথ টার্কস অ্যান্ড মঙ্গলস। তাহলে মঙ্গোলিয়া কিন্তু টার্কস এবং মঙ্গলসদের জন্য, টার্কিশ এবং মঙ্গলসদের জন্য অরিজিনাল হোমল্যান্ড ছিল। দি ইমার্জেন্স অফ দ্য টার্কস ফ্রম মঙ্গোলিয়া ওয়াজ এ গ্র্যাজুয়াল অ্যান্ড আনচার্টেড প্রসেস। বুঝতে হবে এটা যে ইমার্জেন্স অফ দ্য টার্কস, মঙ্গোলিয়া থেকে যে তারা যে আবির্ভাব হয়েছিল, তাদের যে রাইজ এবং তারা যে তাদের একটা এম্পায়ার গঠন হবে, সেটা তাদের প্রসেসটা ছিল গ্র্যাজুয়াল, খুব ধীরে ধীরে এবং আনডিসাইসিভ, অনির্ধারিত। সেটা ছিল আনচার্টার্ড, আগে থেকে তাদের প্রি প্ল্যান ছিল না এটা। ইচ সাকসেসিভ ওয়েভ মেড ইটস ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন দ্য হিস্ট্রি অনলি হোয়েন ট্রাক্স ট্রাইবস অর ওয়ারিয়ার্স অ্যাকোয়ার্ড পাওয়ার ইন সাম নিউ রিজিয়ন, whether it was the Khazars, the Seljuks and other such groups. একটু আগে যে বললাম তাদের প্রি প্ল্যান ছিল না, সেই জন্য কি হতো, তারা যখনই কোনো প্রত্যেকটা অঞ্চল দখল করত, সেটা হিস্ট্রিতে তাদের সেটা ফার্স্ট অ্যাপিয়ারেন্স হিসেবেই ধরা যেত, যে তাদের আগে থেকে প্রি প্ল্যান ছিল না যে এটার পর তারা এটা দখল করবে বা অ্যাটাক করবে, অ্যাকোয়ার করবে সেই রিজিয়নটাকে। সেই জন্য এটা আনচার্টেড প্রসেস হিসেবে দেখা যেত হিস্ট্রিতে। দ্য সাডেন ইরাপশন অফ দ্য মঙ্গলস ফ্রম দেয়ার হোমল্যান্ড ওয়াজ ডিফারেন্ট ফ্রম দ্য ট্রাক্স।
কিন্তু মঙ্গলদের আবির্ভাব, মঙ্গলরা যে উদয় হয়েছিল সেটা তাদের প্রসেসটা কিন্তু ট্রাক্সদের থেকে ডিফারেন্ট ছিল। Their astonishing expansion spanning the breadth of Asia can be precisely dated from early 13th century and is attributed to the military genius of one man, Genghis Khan. তাহলে আমাদের একটা নাম মনে রাখতে হবে, জেঙ্গিস খান, মঙ্গোলিয়ার এম্পায়ারের ওয়ান ম্যান আর্মি যেটা যাকে বলা হয়। তারা মঙ্গলস কি করছে, তাদের এক্সপানশনটাতে মানে অ্যাস্ট্রোনাইজিং এক্সপানশন ছিল, যা তার মানে তাদের বিস্ময়কর বিস্তৃতি ছিল এমনই, এবং পুরো এশিয়া জুড়ে এতটাই বিস্তারিত হয়েছিল তারা। কখন সময়টা আমাদের মনে রাখতে হবে, সময়টা হচ্ছে আর্লি 13th সেঞ্চুরি, এবং সেটা ওয়ান ম্যান ওপর একমাত্র জেঙ্গিস খানের দ্বারাই সম্ভব হয়েছিল। টার্কিশ ট্রাইবস টু দ্য ইস্ট অফ কাজার্স which settled around the cities of Bukhara and Samarkand succumbed to a powerful religious influence. তুর্কিশরা বুখারা এবং সামারকান্ডে সেটেল ডাউন করলো এবং তারা একটা অন্য রিলিজিয়াস ইনফ্লুয়েন্সের দ্বারা প্রভাবিত হলো। Their own religion was shamanism, but they converted to Islam. Before they converted Islam, তাদের একটা রিলিজিয়ন ছিল কি, shamanism. This brought them within the Muslim Caliphate, which from 762 CE was based in Baghdad. When they converted Islam, তখন তাদের পুরো এম্পায়ারটা কি মুসলিম ক্যালিফেটের আন্ডারে চলে এলো। From where? From 762 CE. Where? In Baghdad. The Baghdad Caliphate was the Persian Empire in new guise. পরে বাগদাদ ক্যালিফেটকে কি ধরা হলো, একটা পার্সিয়ান এম্পায়ার হিসেবে পরিচয় পেল, তার একটা নতুন নাম পেল। Within this empire, the Turks played an increasingly important role both as tribal allies and as slaves in Persian armies. যখন পার্সিয়ান এম্পায়ার পরিণত হলো, ট্রাক্স কি করলো, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করলো উপজাতিদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং পার্সিয়ান আর্মিসদেরও যারা পার্সিয়ান আর্মিসে যেসব দাস বা স্লেভস কাজ করতো তাদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা ধরে রাখলো। গ্র্যাজুয়ালি ট্রাক্স বিগেন টু কার্ভ আউট টেরিটরিজ ফর দেমসেলফ। এর ফলে যত তারা বন্ধুত্বপূর্ণ অ্যালাই যখন তারা গঠন করতে শুরু করলো, তখন কি হলো যে ট্রাক্স তাদের বাউন্ডারিটা আরো বাড়াতে আরম্ভ করলো। ইন দ্য 11th century they captured the holy land of Jerusalem. Most important, in the 11th century they captured the holy land of Jerusalem. This led to religious wars between them and the Christian. এটা সবথেকে ইম্পর্টেন্ট যে ক্রুসেডের প্রধান কারণ কি, যখন আমরা ক্রুসেড আসবো এরপরে, ক্রুসেডস এর প্রধান কারণ হচ্ছে দ্য ক্যাপচার অফ জেরুজালেম বাই দ্য টার্কস ইন 11th century. এর ফলে খ্রিস্টান এবং মুসলিমস means the Turks were the Muslim after they converted Islam. তারপরে তারা যে খ্রিস্টান এবং মুসলিমদের যে একটা ক্রুসেডস হয়েছিল, the religious war, সেই তার প্রধান কারণ the land of জেরুজালেমকে নিয়ে। এবার আমরা ক্রুসেডে চলে যাই। Now the crusades কি বলছে, the crusades were a series of a religious war sanctioned by the Latin Church in the medieval period. So when the holy land of Jerusalem was captured by the Turks, তাহলে কেউ শান্তিভাবে থাকবে না। তো খ্রিস্টান ল্যাটিন চার্চ থেকে কি ঘোষণা হলো, ক্রুসেড ঘোষণা হলো, স্যাংশন করা হলো বিটুইন 1095 CE and 1291 CE। তাহলে 1095 CE থেকে 1291 CE পর্যন্ত যে সময়কালটা, ডিউরিং দিস এরা which believed that fighting in a crusade would ensure forgiveness of sins, এই ডিউরেশনে ক্রুসেডে খ্রিস্টান ফাইটারদের বা খ্রিস্টান পিপলদের বোঝানো হলো যে ক্রুসেডে যারা অংশগ্রহণ করবে, those who take part this crusade, sins will be forgiven. The famous quote of Pope Urban II 1095 makes it clear and evident that all who die by the way, whether by land or by sea or in a battle against the Muslims, shall have immediate forgiveness of sins. স্থলপথে, জলপথে বা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে যারা মারা যাবে তাদের সকলেরই পাপ দ্রুত ক্ষমা করা যাবে। The most commonly known are the campaigns in the Eastern Mediterranean aimed at recovering the Holy Land from the Islamic rule. তাহলে ইসলামিক রুল থেকে জেরুজালেমকে উদ্ধার করার জন্য যে ক্যাম্পেইন তৈরি করা হয়েছিল মেডিটেরিয়ান সিতে, তার মেইন কারণটা কি, জেরুজালেমকে নিজেদের কাছে আবার ফিরিয়ে নিয়ে আসা। The crusades comprised a series of religious wars between the Christian and Muslims which started primarily to secure the control of holy sites considered sacred by the both groups. Jerusalem was considered sacred by both Christian and the Muslims. তাহলে মুসলিমরা এদের ছাড়বে না, খ্রিস্টান ও সেটাকে অ্যাকোয়ার করার চেষ্টা করছে, সেই কারণে ক্রুসেড ইজ অল অ্যাবাউট। নাও দ্য রেজাল্টস অফ ক্রুসেডস এর ফলে কি হয়েছিল, দ্য আউটকাম কি ছিল। দ্য ক্রুসেডস ব্রট অ্যাবাউট significant changes in medieval Europe.
ক্রুসেডের ফলে অনেক চেঞ্জেস, আফটার দ্য ক্রুসেডস অনেক চেঞ্জেস আসে ইউরোপ। দ্য ক্রিশ্চিয়ান স্টার্টেড ইউজ অফ গান পাউডার, সামথিং দ্যাট দে হ্যাড লার্ন ফ্রম দ্য মুসলিমস। তাহলে মুসলিমসদের থেকে তারা কি শিখেছিল? ইউজ অফ গান পাউডার শিখেছিল। নলেজ ইন দ্য এরিয়াস অফ সায়েন্স, মেডিসিনস অ্যান্ড আর্কিটেকচার ওয়াজ ট্রান্সফার ফ্রম দ্য ইসলামিক অ্যান্ড গ্রিক ওয়ার্ল্ড টু দ্য ওয়েস্ট ডিউরিং দ্য ক্রুসেডস। তাহলে ক্রুসেডসের ফলে যেখান ইসলামিক রুলে সায়েন্স, মেডিসিন এবং আর্কিটেকচার এবং গ্রিক ওয়ার্ল্ড থেকে যে এগুলো ওয়েস্টেও ট্রান্সফার হয়েছিল, নলেজ ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। দিস পেভ দ্য পাথ অফ রেনেসান্স ইন ইউরোপ। এর ফলে ইউরোপে রেনেসান্স দেখা যায়, যেটাকে আমরা বাংলায় নবজাগরণ বলি। নিউ সায়েন্টিফিক ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন ওয়ার মেড দেয়ার ওয়ে into the western world. When they acquire knowledge from science, medicine, architecture, there is no doubt that discovery will not be ceased to exist. The discovery hotei hobe, invention were inevitable. Invention of the Arab such as algebra, optics, engineering came to the west. আরবে যে যে ইনভেনশন হয়েছিল, অ্যালজেব্রা, অপটিক্স, ইঞ্জিনিয়ারিং, সেটা ওয়েস্টেও দেখা দিয়েছিল। They began to be taught as a new courses in European university. তখন যখন তারা একটা নলেজের মিশ্রণ পেল, they mixed, when they acquire knowledge from other culture or other source, তারা তখন কি করলো? যে তাদের ইউনিভার্সিটিতেও সেগুলো পড়াতে আরম্ভ করলো। মেনি নিউ টাউন সিটিজ ওয়ার এস্টাবলিশড। যখন নলেজ আসে তখন ডেভেলপমেন্ট হতেই হবে। দ্য ট্রেডার্স, ম্যানুফ্যাকচারার্স ডিমান্ডেড বেটার কন্ডিশন অফ ল অ্যান্ড অর্ডার, নিউ থিংস দে হ্যাভ লার্নড। তখন তারা কি করলো? ল অ্যান্ড অর্ডার একটা বেটার ল অ্যান্ড অর্ডার দাবি করলো। দে পেড ট্যাক্সেস টু দ্য কিং অ্যান্ড হেল্পড হিম টু রেজ আ লার্জ আর্মি। তারা রাজাদেরকে ট্যাক্স দিতে শুরু করলো এবং তাকে হেল্প করতে শুরু করলো একটা বড় আর্মি তৈরি করার জন্য। দিস লেড টু ইনক্রিজ ইন দ্য অথরিটি অফ দ্য কিং অ্যান্ড ডিক্লাইন ইন দ্য পাওয়ার অফ দ্য ফিউডাল লর্ডস। তাহলে এর ফলে কিং এর, একটা রাজার আধিপত্য বাড়লো, অথরিটি বাড়লো এবং সামন্ত প্রথা, যারা আমরা জানি বাংলায় যে ফিউডাল লর্ডস, এদের পাওয়ার কমে গেল অনেক। এবার আসছি আমরা ক্রিশ্চিয়ান মোনাস্টিক অর্ডার, যাকে বাংলায় বলে মঠ, monasteries. The fall of the Roman Empire created a void in the political and social life of Europe. তাহলে যখন রোমান এম্পায়ার ফল করলো তখন একটা ভয়েড ক্রিয়েট শুরু করলো, একটা গ্যাপ ক্রিয়েট করলো পলিটিক্যাল এবং সোশ্যাল লাইফের উপর ইউরোপ। Thus many people look towards Christianity. এর ফলে অনেক মানুষ ক্রিশ্চিয়ানিটির দিকে ঝুঁকে গেল। As Christianity spread, যত ক্রিশ্চিয়ানিটি স্প্রেড করতে শুরু করলো, the power of the church increased. অবশ্যই যখন একটা রিলিজিয়ন স্প্রেড করতে শুরু করবে তখন সেই রিলিজিয়ন সম্পর্কিত চার্চ, তাদের পাওয়ার অবশ্যই বাড়বে। In 3rd centuries, the concept of a church developed with an elaborate infrastructure. তাহলে 3rd centuryতে কি হলো? যে চার্চটা ছিল সেটা আর একটু বাড়াতে হবে, এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আইডিয়া ডেভেলপ করতে শুরু করলো। By the 5th century, Christian churches had been set up all over the Western Europe. ওয়েস্টার্ন ইউরোপের প্রত্যেকটা জায়গায় ক্রিশ্চিয়ান চার্চ বিল্ড হলো। Priests lived among the people, preached and performed religious rites. তাহলে ওখানকার যে প্রিস্ট, ধর্মযাজক, মানুষের সাথে বাস করতে শুরু করলো, ধর্ম প্রচার করতে শুরু করলো এবং বিভিন্ন রিলিজিয়াস রীতি পারফর্ম করতে শুরু করলো। Some priests choose to live ascetics in monasteries. তাহলে কিছু ধর্মযাজক সাধু সন্ততির মতো জীবনযাপন করতে ইচ্ছা করত, চুজ টু লিভ। দে ওয়ার নোন অ্যাজ মঙ্কস, তাদেরকে কি বলা হয়? মঙ্কস। দ্য ক্রিশ্চিয়ান মঙ্কস লিভড ইন মোনাস্টারিজ ওয়্যার দে পারসিউড দেয়ার রিলিজিয়াস মিশন। তাহলে ক্রিশ্চিয়ান মঙ্কস মোনাস্টারিজ, তাদের একটা মঠের মতন থাকে যাকে মোনাস্টারিজ বলা হয়, সেখানে তারা বসবাস করতে শুরু করে এবং তারা রিলিজিয়াস তাদের মিশনকে স্প্রেড করার জন্য সেই যে নলেজ অ্যাকোয়ার করার শুরু করে। উইমেন হু হ্যাড গিভেন আপ ওয়ার্ল্ডলি লাইফ were known as nuns and lived in convents and nunneries. ক্রিশ্চিয়ান মেন, তাদেরকে মঙ্কস বলা হতো, তারা মোনাস্টারিজে জীবনযাপন করত। বাট উইমেন, তারা যারা ওয়ার্ল্ডলি লাইফ ত্যাগ করলো, স্যাক্রিফাইস করলো, তাদেরকে নানস বলা হতো এবং তারা কনভেন্টস এবং নানেরিজে তাদের জীবনযাপন করতে শুরু করলো। These monks and nuns lived a Spartan life. যে মঙ্কস এবং নানসের জীবন খুব একটা স্মুথ ছিল না, ইজি ছিল না, কমফর্ট জোনে থাকতো না, তাদের লাইফটা ছিল কষ্ট সহিষ্ণু, স্পার্টান লাইফ ছিল। They shunned
their luxury and comfort and did not marry. তারা বিবাহ করতো না এবং তাদের কমফোর্ট এবং লাক্সারিও লাইফ তারা জীবনযাপন করতো না, এগুলোকে ত্যাগ করেছিল। দ্য মঙ্কস অ্যান্ড নানস লিভড আ সিম্পল ইয়েট অর্ডারলি লাইফ। তারা একটা সরল জীবনযাপন করতো, বাট তাদের জীবনযাপনের ডিসিপ্লিন ছিল, অর্ডার ছিল। দে হ্যাড টু ফলো আ ভেরি রিজিড কোড অফ কন্ডাক্ট। তাদের কোড অফ কন্ডাক্ট, তাদের ডিসিপ্লিন ছিল প্রচন্ড কঠিন, রিজিড। দেয়ার ডে ওয়াজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, 1 part for prayer, 1 for sleep and the থার্ড ফর ইন্টেলেকচুয়াল অ্যান্ড ম্যানুয়াল লেবার। তাহলে একটা পার্ট তাদের প্রেয়ারে যেত, তারা একটা সময় ঘুমোতো এবং আর একটা সময় তারা কি করতো, বিভিন্ন ম্যানুয়াল লেবার এবং ইন্টেলেকচুয়াল ডিসকাশনে তারা ব্যস্ত থাকে। দ্য মোনাস্টারিজ কন্টেইনড অলমোস্ট এভরিথিং ওয়ান নিডেড। একজনের যা কিছু দরকার মোনাস্টারিতে সবকিছুই থাকতো। আর লার্জ গার্ডেন, পন্ডস, লাইব্রেরি, চার্চ অ্যান্ড হসপিটাল। ডিউরিং দ্য মিডিয়েভাল পিরিয়ড দ্য চার্চ ওয়াজ অনলি সোর্স অফ এডুকেশন। একমাত্র চার্চ ছিল যেখান থেকে এডুকেশন গেইন অর অ্যাকোয়ার করতে পারত পিপল। ইট লুকড আফটার দ্য সিক। এটা শিখদেরও দেখতো যারা অসুস্থ, দ্য পোর গরিব মানুষদেরও দেখতো, এবং দ্য ডেস্টিটিউট যারা নিঃস্ব, একবারে কিছুই নেই, তাদেরকেও লুকড আফটার করত। ম্যানি মঙ্কস লাইক সেন্ট টমাস অ্যাকুইনাস ওয়ার আউটস্ট্যান্ডিং স্কলার্স অ্যান্ড ফিলোসফার। ওখানে যারা মঙ্কস ছিল তাদের মধ্যে সেন্ট টমাস অ্যাকুইনাস বলে একজন মঙ্ক ছিল, তিনি ছিলেন আউটস্ট্যান্ডিং, মানে বেস্ট অফ বেস্ট স্কলার্স অ্যান্ড ফিলোসফার্স। নাও দ্য প্রিস্ট অ্যান্ড বিশপস। হোয়াট ইজ প্রিস্ট অ্যান্ড বিশপস, এটা দেখে নিই আমরা। দ্য প্রিস্ট ফর্ম দ্য লোয়েস্ট রাং অফ মোনাস্টিক অর্ডার। মোনাস্টিক অর্ডারের যে সর্বনিম্ন স্তর সেটা প্রিস্ট, ধর্মযাজক গঠন করত। দে পারফর্ম রিলিজিয়াস সার্ভিসেস, ব্যাপটিজম, কন্ডাক্টেড ম্যারেজেস। ধর্মযাজকরা কি করতো, ধর্মযাজকরা বিভিন্ন ধরনের রিলিজিয়াস সেবা, তারপরে ব্যাপটিজম মানে কাউকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা, ম্যারেজ পারফর্ম করা, এগুলো তারা পারফর্ম করত। দ্য বিশপস ওয়ার আ র্যাঙ্ক হায়ার দ্যান দ্য প্রিস্ট। কিন্তু বিশপদের র্যাঙ্ক ছিল প্রিস্টের থেকেও বেশি। দে সুপারভাইজ দ্য চার্চ ইন ইটস এভরিডে ফাংশনিং। তাহলে প্রত্যেক দিনে তারা চার্চকে সুপারভাইজ করত, কে, বিশপ। এবং দ্য বিশপ অফ দ্য 5 ইম্পর্টেন্ট সিটিজ অফ দ্য খ্রিস্টান চার্চ। খ্রিস্টান চার্চের যে 5 ইম্পর্টেন্ট সিটিজ ছিল কি কি, কনস্টান্টিনোপল, রোম, আলেকজান্দ্রিয়া, অ্যান্টিওক অ্যান্ড জেরুজালেম। তো এই 5টা সিটির মধ্যে এবং 5 ইম্পর্টেন্ট সিটিজ দ্য বিশপ অফ রোম গেম অ্যাবসলিউট সুপ্রিমেসি। তাহলে রোমের যে বিশপ ছিল তার মধ্যে অ্যাবসলিউট সুপ্রিমেসির চাবি ছিল। হি হ্যাড দ্য কি অফ অ্যাবসলিউট সুপ্রিমেসি। হি টুক দ্য টাইটেল অফ পোপ, এবং তাকে পোপের টাইটেল দেওয়া হয়েছিল, মিনিং দ্য ফাদার ইন ল্যাটিন। ল্যাটিনে যেটা ফাদার বলা হয়। দ্য পোপ অফ সেন্ট পিটার্স চার্চ বিকেম দ্য স্পিরিচুয়াল হেড অফ দ্য খ্রিস্টান। সেন্ট পিটার্স চার্চের পোপ তাকে কি বানানো হলো, দে মেড দ্য পোপ অফ সেন্ট পিটার্স চার্চ অ্যাজ দ্য স্পিরিচুয়াল হেড অফ খ্রিস্টান। However, by the 16th century, the Christian church had many divisions. Important among these divisions were the Eastern Orthodox Church and the Western Protestant Church. শেষে আমরা দেখতে পাই যে দুটো ডিভিশনে সেটা চার্চ ডিভাইডেড হয়েছিল, অর্থোডক্স চার্চে যেটা পূর্বে and the পশ্চিম ওয়েস্টার্ন প্রোটেস্ট্যান্ট চার্চে পরিণত হয়েছিল। ইম্প্যাক্ট অফ মোনাস্টারিজ। মোনাস্টারিজের ইম্প্যাক্ট কি, মোনাস্টারিজ when the monasteries built or established that made influence on the medieval period, but how সেটা দেখব। Monasteries played an important role in medieval Europe. They emerged at the center of learning for monks and nuns. They studied various subjects such as literature, art, religion, এগুলো সেখানে পড়ানো হতো। Many towns, cities built huge churches which became great centers of learning such as the Cambridge and Oxford University. আজকে যেটা কেমব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি যেটা আমরা দেখছি, সেটা আগে কি ছিল, হিউজ চার্চেস ছিল, বিল্ড করেছিল যেটা ইউরোপে। সেকুলার সাবজেক্ট সাচ as হিস্ট্রি, ফিলোসফি, মেডিসিন, ল, অ্যাস্ট্রোলজি ওয়ার অলসো টট ইন দিস ইউনিভার্সিটি। তাহলে আমরা দেখতে পাই এখানে অনেক সাবজেক্ট পড়ানো হতো, হিস্ট্রি, ফিলোসফি থেকে শুরু করে অ্যাস্ট্রোলজি পর্যন্ত। Since printing press and paper had not yet been invented, the monks wrote books by hand on parchment. তারা কত কষ্ট করে বই লিখেছিল, which were a very useful source of knowledge of the medieval civilization of Europe. একদিনে সিভিলাইজড হয়নি ইউরোপ, বা যে কোনো জায়গায় বলতে পারো, সেখানে তাদের কত কষ্টের অবদান রয়ে গেছে। Nuns, monks educated children, treated sick people, extended help to the needy.
তাহলে তারা চিলড্রেনদেরকে এডুকেট করতো, সিক পিপলদের দেখাশোনা করতো, লুক আফটার করতো, এবং যারা নিডি ছিল তাদেরও হেল্প করতো। Monasteries became the important centers where architecture, mural painting, woodwork, and glass painting flourished. So, this is the end of chapter 1, The Advent of Christianity. Hope you have enjoyed this video from part 1 and part 2. Before ending this video, please do subscribe my channel and share it with your friends. Have a great day.